আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যুর দুবার সমাধান হয়েছে দাবি পাক উপপ্রধানমন্ত্রীর। কোরআন সুন্নাহর আলোকে একসাথে পথ চলার তাগিদ, স্বাভাবিক সম্পর্ক চায় ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াতের আমির শফিকুর রহমানের সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ। এবং জুলাই হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করেছে সিআইডি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকা সফরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, অতীত ভুলে কোরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী হৃদয় পরিষ্কার করে দুদেশের নাগরিকদের একসাথে সামনে এগিয়ে যাওয়া উচিত। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, অমীমাংসিত বিষয়গুলো সুরাহা নিয়ে ইসহাক দারের দাবির সাথে একমত নয় ঢাকা। দুদেশের মধ্যে এদিন একটি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারকও সই হয়েছে। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশের সাথে দীর্ঘদিনের সম্পর্কের অচলাবস্থার বরফ গলানোর লক্ষ্য নিয়ে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানকে সাথে নিয়ে প্রাতরাশ বৈঠক করেন ইসহাক দার। এ সময় ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করে দুই পক্ষ। দেশটির বাণিজ্যমন্ত্রী জানান, দ্রুত দুই দেশের মধ্যে চালু হচ্ছে সরাসরি ফ্লাইট। The company which will be following up with this route will inshallah soon be finalized within 2 months' time, and we'll be inshallah looking forward in connecting Bangladesh and Pakistan. সেখান থেকে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ইসহাক দার। ঘণ্টাব্যাপী চলে দুপক্ষের বৈঠক। এরপর সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলুপ্তকরণ চুক্তি সই করে দুই দেশ। এছাড়া বাণিজ্য সংক্রান্ত যৌথ কর্মদল গঠন, বাসস পাকিস্তান প্রেস কর্পোরেশন সহযোগিতা, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক বিনিময় সহ 5টি সমঝোতা স্মারক সই করা হয়। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, 1974 সালে প্রথমবার তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং 2002 সালে দ্বিতীয়বার সে সময়ের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ঢাকায় এসে 71-এর অমীমাংসিত বিষয়ে সমাধান করেছেন। 1974 and then early 2000 when General Musharraf visited, and he told the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire on behalf of Pakistan to entire nation of Bangladesh. So I think now what a religion, what our Islamic teaching, what the Holy Quran, what the Sunnah of Muhammad sallallahu alaihi wasallam tells us, then you should have cleanest heart and move together, and we are a family. এদিকে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, 71-এ গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, ক্ষতিপূরণ প্রদান এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেয়ার বিষয়ে নিজেদের অবস্থান আবারও পাক পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট করেছে ঢাকা। আনরিজলভ ইস্যুতে দুই দেশে একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। একটি শুধু অগ্রগতি মনে করি আমি ছোট্ট একটু, সেটা হলো যে আমরা দুই পক্ষই একমত হয়েছে যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না আসে। দুই পক্ষ এ ব্যাপারেও একমত হয়েছে যে আমরা একদিনে বসে এটা সমাধান করে ফেলতে পারি। সাধারণ নাগরিকদের ভিসার ক্ষেত্রে পাকিস্তান আমাদেরকে জানিয়েছে তারা অনেক ইজ করেছে, একদিনের মধ্যে ভিসা দিচ্ছে, ভিসা অন অ্যারাইভেল কোনো কোনো ক্ষেত্রে দিচ্ছে। প্রায় 13 বছর পর 2 দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের মন্ত্রীরা। তাদের এই সফরের মাধ্যমে দুই দেশের চলমান সম্পর্ক আরও এগিয়ে যাবে এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সার্ক পুনর্জীবনের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ গুরুত্ব আরোপ করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অনুষ্ঠিত এই সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য বৃদ্ধি,
যুব শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর উপর আলোচনা করেন তারা। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে শুভেচ্ছা পৌঁছে দেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। ডক্টর ইউনূসের দারিদ্র্য দূরীকরণ, সামাজিক ক্ষমতায়নের ভূমিকার প্রশংসা করেন তিনি। 13 বছর পর বাংলাদেশ সফরে আসা প্রথম পাক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইসহাক দার প্রধান উপদেষ্টাকে জানান, বাংলাদেশের সাথে নৌ এবং আকাশ পথের সংযোগ বাড়াতে কাজ করছে তার দেশ। আশা করেন অক্টোবরের মধ্যেই দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের উপর শিক্ষার্থীদের আঁকা আর্ট অফ ট্রায়াম্ফ বই পাক উপপ্রধানমন্ত্রীকে উপহার দেন ডক্টর ইউনূস। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকে দুদেশের জনগণের পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের বাসভবনে পাক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা জানান। এর আগে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসহাক দার। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ প্রায় 13 বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কোনো পাক প্রতিনিধি দলের সাক্ষাৎ। তাই শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হলেও এর গুরুত্ব ছিল অনেকটাই বেশি। পূর্ব নির্ধারিত সময়ের আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় আসেন পাক উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে 6 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রায় 1 ঘণ্টা বৈঠকের পর বাইরে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। কুশল বিনিময় অথবা খোঁজ নেওয়া অথবা সেটাকে রিক্যাপিচুলেট করা, সেগুলি হয়েছে। জানান ইসহাক দার খালেদা জিয়া বৈঠকে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি। ওনার সাথে ওনার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন, দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেন। বাংলাদেশ যেতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই প্রশংসা করেছে। এর আগে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসহাক দার। পরে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামাত। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হচ্ছে কি কি বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি, একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যুর পর ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনে সংশ্লিষ্ট চিকিৎসককে নানা ধরনের হুমকি দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দেয়া জবানবন্দিতে ডাক্তার রাজিবুল ইসলাম জানান, এনএসআই, ডিজিএফআই, জেলা পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা ও সাচিবের রংপুর মেডিকেল কলেজের সভাপতি তাকে এই হুমকি দেন। এ নিয়ে 7 দিনে আলোচিত এ মামলায় সাক্ষ্য দিলেন মোট 20 জন। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 6 দিনে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের 16 জন সাক্ষী। রাজসাক্ষী হওয়া আসামি চৌধুরী মামুনের উপস্থিতিতে রোববার সাক্ষ্য দেন আরও 4 জন। তাদেরই একজন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম। তিনি জানান, হুমকির মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট 4 বার পরিবর্তন করতে বাধ্য হন তিনি। উনি যখন পুলিশ প্রশাসন এবং সাচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না, তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যে সাচিব প্রধান এবং পুলিশের 2 জন কর্মকর্তার নাম উনি বলেছেন, সেইখানে উপস্থিত থাকে, তারপর চাপ প্রয়োগ করা হয় এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা, এইভাবেই দিতে হবে। তখন উনি বাধ্য হয়ে গণনা সঠিক রেখে শুধুমাত্র গান শট শব্দটা বাদ দিয়ে মতামত
দিয়েছেন। এদিকে 2013 সালে মেহেরপুরে তারেক মোহাম্মদ সাইফুল ইসলামকে গুমের পর হত্যার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্য যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন, এখান থেকে এখানে পিডব্লিউ যোগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এই মামলায় শুনানি অ্যারেস্ট দেখে জেল কাস্টডিতে পাঠানো। একই আদালত প্রসিকিউশনের আবেদনে আওয়ামী লীগ সরকারের 16 বছরের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন দিতে 26 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন। এছাড়া শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার থাকা 4 আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়কাল আরও 3 বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। যথাযথ প্রস্তুতি ছাড়া এলডিসি থেকে উত্তরণ হলে দেশের জন্য আত্মঘাতী হবে বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। অর্থনীতির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পর্যালোচনা নিয়ে ঢাকা চেম্বারের সেমিনারে ডিসিসিআই সভাপতি অভিযোগ করেন এনবিআর এখন অর্থনীতির ক্যান্সার। রিপোর্ট শরফুল আলমের। করোনা পরবর্তী ক্ষতিগ্রস্ত অর্থনীতির সাথে বর্তমানে যুক্ত হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা, যা 2026 সালে এলডিসি উত্তরণে আরও সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পর্যালোচনা নিয়ে ঢাকা চেম্বারের সেমিনারে উদ্যোক্তারা বলেন, টেকসই অর্থনীতির জন্য এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়া প্রয়োজন। আমরা কতদিন আর ভিখারি থাকবো? আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের নিজেদের দেশটা পুরো তো একেবারে পুরো ভিত্তিটাকে পেয়ে গেছিল অগস্ট 2024-এ। আর এখন কারেন্ট আমাদের ট্রাম্প প্রশাসনের যে গ্লোবাল আনসার্টেন ট্রেড ওয়ার চলছে, এটা কোথায় গিয়ে শেষ হবে আমরা কিন্তু জানি না। সো উই নিড টু স্টেপ ব্যাক। আর 3টা বছর বাদেকে ডেফারেল করলে আমাদেরকে আরো প্রিপেয়ার করতে হবে। স্টেবিলিটি চাই, আমরা করাপশন মুক্ত একটা সমাজ চাই। দেশটাকে বাড়িয়ে নিতে চাইলে ট্যাক্স রেশিওর উপরে দিয়ে না, নাম্বার বাড়ান। আমাদের এনবিআর কে যদি ঠিক না করা যায়, আমরা তো মনে করি আমাদের ইকোনমির সবচেয়ে বড় ক্যান্সার এখনো কিন্তু এনবিআর দাঁড়িয়ে আছে। কোনো চেঞ্জ এনবিআর এ হয়নি, মূলত আরো বেশি বেড়ে গেছে এই সরকারের আমলে। ঋণ নির্ভর এডিবি দেশের অর্থনীতির জন্য বিপজ্জনক বলে মনে করছেন গবেষকরা। সেমিনারে তারা বলছেন, অর্থ পাচারই অর্থনীতির ধীরগতির অন্যতম মূল কারণ। তাই দেশ বাঁচাতে দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ ও সমস্যা মোকাবেলায় রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তারা। ডেফারমেন্টের এই ডিসকোর্সটা যাতে আমাদের প্রস্তুতিটাকে যাতে আমাদেরকে দৃষ্টিটা সরিয়ে না দেয়। 2026-এ না হলে 3 বছর হলে 2029-এ হবে, কিন্তু একটা দিন তো এটা হবে যখন আমার বাজার সুবিধা থাকবে না। এমন একটা যাতে অবস্থা না হয় যে প্রস্তুতিও নিলাম না, 2026 সালে 24 নভেম্বর আবার আমাদের গ্রাজুয়েশনও করতে হলো। এইটা হবে হলো খুবই আত্মঘাতী। সরকারের সিদ্ধান্ত হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন আমরা করব এই মুহূর্তে, এবং সেই জন্য অনেকগুলো কমিটিও কাজ করছে। আমরা যে ধরনের কাজগুলো করা দরকার এলডিসি গ্রাজুয়েশনকে ফ্যাসিলিটেট করার জন্য, সেগুলো আমরা করে যাব, এবং সেই লক্ষ্যে অনেকগুলো কাজও হচ্ছে। সিঙ্গেল উইন্ডো বোধহয় কাস্টমসের অনেকটাই এগিয়ে গেছে। সিলেটে সাদা পাথর লুটে 10,000 কোটি টাকা লেনদেনে পুরোটাই ব্যাংকিং চ্যানেলের বাইরে হয়েছে বলে জানান গবেষকরা। বিআইডিএস এর মহাপরিচালক জানান, দেশে কালো টাকার অর্থনীতি অনেক বড়। গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন এই সময়। এবং শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। যারা স্বাধীনতার চেতনা ধারণ করে না, তাদের নির্বাচনের সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষপাতমূলক আচরণ করেছে। ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। অন্যদিকে প্রার্থীদের সঙ্গে মত বিনিময়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচনের 1 সপ্তাহ আগে সব ধরনের পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি জানিয়েছেন বামপন্থী ছাত্রদের প্যানেল প্রতিরোধ পরিষদ। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ডাকসু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী 26 আগস্টের আগে নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু বিভিন্ন সভা ও কুশল বিনিময়ের ফাঁকেই চলছে প্রচার প্রচারণা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম, এস.এম. ফরহাদ সহ অন্যান্য প্রার্থীরা। এ সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন তারা। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। যারা শিক্ষকরা আছে, হল প্রভোস্টরা, কিছু কিছু প্রভোস্ট
তারা নির্বাচনকে বন্ধ করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছেন বলে আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে তথ্য এসেছে। তো এই ধরনের কাজ যারা করছেন আমরা অনুরোধ করবো, আপনার শিক্ষক হিসেবে আপনার আদর্শ থাকতে পারে, কিন্তু আমরা সবাই ছাত্র, আপনি এমন কোনো কাজ করবেন না যেটার মাধ্যমে ছাত্র এবং শিক্ষক প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় যায় এবং কোনো একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন বামপন্থী ছাত্রদের প্যানেলের প্রার্থীরা। ছাত্রলীগের সুবিধাভোগী ও বিভিন্ন সময়ে অরাজকতায় জড়িতদের প্রার্থিতা বাতিলের দাবি জানান তারা। যে ধর্ম নিয়ে এই ক্যাম্পাসে রাজনীতি যারা করতে চায়, ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনকে যারা চাপিয়ে যেতে চায়, তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্নভাবে ছাত্র দলের প্যানেলকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান। ডাকসুর উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের যে আইডিওলজি সেটাকে সমন্বিত রাখা। সেই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। আমরা লিখিত অভিযোগ আমরা খুব কম পেয়েছি, আমরা আজকে প্রথমবারের মতো 2টা লিখিত পেয়েছি। আর মৌখিক যে সকল অভিযোগ আসছে আমরা সাথে সাথে, বিশেষ করে বিলবোর্ডের বিষয়ে একটা অভিযোগ আসছিল, শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস, স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি। আমরা আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আলোচিত এই ছাত্র সংসদের ভোট গ্রহণ। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। জুলাই হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে তার বিরুদ্ধে জুলাই হত্যা মামলা ছিল। জানা গেছে তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি। গত বছরের 1 সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি। মামলায় তৌহিদ আফ্রিদি এবং তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথী সহ 25 জনকে আসামি করা হয়। মামলার এজাহারে 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। 2040 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণে অনেকটা পিছিয়ে আছে সরকার। এমন বিনিয়োগ জটিলতা কমানো এবং সহজ নীতি কাঠামোর তাগিদ ব্যবসায়ীদের। এলডিসি থেকে উত্তরণ এবং নবায়নযোগ্য জ্বালানির সংকট এবং সম্ভাবনা নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। দেশে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন এবং বেসরকারি খাতে আস্থা ফেরাতে আইনি বাধ্যবাধকতা, বৈদেশিক অর্থায়ন এবং আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম। রিনিউয়েবল এনার্জি পলিসি যেটা হয়েছে সেটার যেহেতু একটি টার্গেট সেট হয়েছে, এটিকে বেঞ্চমার্ক ধরে অন্য পলিসিগুলোর টার্গেটগুলোকে রিসেট করা যায় কিনা সেটি আমার মনে হয় যে তারা বিবেচনায় নেবেন, সেটি আমরা আশা করি। এবং যেটা আশা করব যে টেন্ডার প্রসেসটি যাতে দ্রুত শেষ হয় এবং অনেক উদ্যোগ আমরা শুনছি সরকার এটা করছেন, ওটা অনেক উদ্যোগ শুরু করছেন প্রাথমিক পর্যায়ে। আমরা আসলে এই মুহূর্তে আসলে রেজাল্ট দেখতে চাচ্ছি, অন্তত অন্তর্বর্তী সরকারের সময় কিছু রেজাল্ট আমরা দেখে যেতে চাই, যে অন্তত নির্বাচনের আগে এই সরকারের হাত দিয়ে রিনিউয়েবল এনার্জির কিছু ভিজিবল ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে চাই। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের আপিল প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি স্বাধীন সংস্থা গঠনের কথা জানিয়েছে দেশটির সরকার। যুক্তরাজ্যের হোটেলে থেকে রায়ের জন্য অপেক্ষায় থাকা আশ্রয় প্রার্থীদের সংখ্যা কমানোর লক্ষ্যে এ পরিকল্পনা নেওয়া হয়েছে। যুক্তরাজ্য সরকার বলছে তারা যথাযথ প্রক্রিয়ায় সব অ্যাসাইলাম হোটেল বন্ধ করতে বদ্ধপরিকর। যে স্বাধীন সংস্থা গঠন করা হচ্ছে তাতে স্বতন্ত্র বিচারকরা দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করতে পারবেন। যুক্তরাজ্যে বিভিন্ন সময়ে আশ্রয় চাওয়া ব্যক্তিদের থাকার জন্য ব্যবহৃত অ্যাসাইলাম হোটেলগুলোতে বর্তমানে আশ্রয় প্রার্থীর সংখ্যা প্রায় 32,000। আশ্রয় প্রার্থীদের কোথায় রাখা হচ্ছে তা নিয়ে সম্প্রতি বেড়েছে অসন্তোষ। এ নিয়ে বিক্ষোভে নেমেছেন হাজারো আশ্রয় প্রার্থী। এবার খেলার খবর। এশিয়া কাপের পর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-20 ও ওয়ানডেতে সিরিজ খেলবে বাংলাদেশ।
সূচি প্রকাশ করা হয়েছিল আগেই, এবার ভেন্যুর নাম প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবিসি। আগামী 9 থেকে 28 সেপ্টেম্বর আরব আমিরাতে হবে টি-20 ফরম্যাটের এশিয়া কাপ। 2 থেকে 5 অক্টোবর পর্যন্ত 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। সবগুলো ম্যাচ হবে শারজায়। এরপর 8 থেকে 14 অক্টোবর পর্যন্ত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে। একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলার কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যুর দুবার সমাধান হয়েছে, দাবি পাক উপপ্রধানমন্ত্রীর। কোরআন সুন্নাহর আলোকে একসাথে পথ চলার তাগিদ, স্বাভাবিক সম্পর্ক চায় ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াতের আমির শফিকুর রহমানের সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ। এবং জুলাই হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করেছে সিআইডি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।